ছোটবেলার ঈদটা আপনার কেমন ছিল? স্কুলে যে যেতে হবে না, একটা লম্বা ছুটি। কখন মনে হয়েছে যে আসলে অভিনয় না, গানই আমার জীবন? আব্বু যে হঠাৎ করে আমাকে আটকে ফেলবে সেটা কিন্তু আমি বুঝিনি। মিডিয়া থেকে আসলে মানুষের বন্ধু হয়, সত্যিকারের বন্ধু পাওয়া যায়? সেখানে তো বন্ধু খোঁজাটাই বোকামি। আপনার পছন্দের গান কোনটা? আমার চুড়ির রিনিক ঝিনিক রেশ তার কাছে লাগতো নাকি বেশ, তারে দেখার ইচ্ছে আমার। দর্শক স্বাগত জানাচ্ছি মেরিল সিরাম সোপ নিবেদিত স্টার এন্টারটেইনমেন্ট স্পেশালে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা, এবং আজকে আমাদের সঙ্গে এমন একজন অতিথি আছেন যিনি ছোটবেলায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং পরবর্তীতে তিনি গান গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছেন। প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড দ্য গর্জিয়াস আঁখি আলমগীর। আপু, আপনাকে ঈদের শুভেচ্ছা এবং আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। ঈদ মোবারক। শুরুতেই জানতে চাই, যেহেতু এখন ঈদ ভাইব চলছে, ছোটবেলার ঈদটা আপনার কেমন ছিল? থাকে না যে একটু সেমাই সালামের বাইরেও অনেক গল্প থাকে, তাই না? আপনার এখন কোন গল্পটা মনে পড়ে? ছোটবেলার ঈদ আমার কাছে মনে হয় যে অবশ্যই নতুন জামা, তারপরে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, ফাঁকা ঢাকা, এই এই ব্যাপারগুলো, সেলামি, এই ব্যাপারগুলো তো ছিলই। সেই সাথে যেটা যোগ হতো আমার কাছে মনে হয় এখন যে স্কুলের ছুটিটা, স্কুলে যে যেতে হবে না, একটা লম্বা ছুটি, হ্যাঁ, সেটা 7 দিন হোক 15 দিন হোক, আমার মনে হয় সেটা আমি সবচেয়ে বেশি এনজয় করতাম, যে স্কুলে যেতে হবে না। এখন তো দেখা যায় যে কাজের ব্যস্ততার জন্য আসলে ঈদে আলাদাভাবে ওরকম নিজেকে কি সময় দেওয়া হয়? না, একদম না। ঈদে ব্যস্ততা আরো বেড়ে যায়। ঈদের যে ছুটি থাকে সেটা আমরা উপভোগ করতে পারি না একেবারে। এটা একদম সত্যি কথা, কিন্তু মিডিয়াতে যারা কাজ করে আসলে ঈদে কোনো স্পেশাল ছুটি বলতে না। তাদের থাকে না। না, আমরা হচ্ছে এন্টারটেইনার, আমাদের কাজ মানুষকে এন্টারটেইন করা, এবং ছুটিতে আরো বেশি সেই দায়িত্বটা বেড়ে যায়। ছোটবেলায় তো আপনি অভিনয় করেছেন। হ্যাঁ, কখন মনে হয়েছে যে আসলে অভিনয় না, গানই আমার জীবন? মনে হওয়ার কোনো অপশন ছিল না, কারণ অভিনয় তো আমি একবারই করেছি, ওটাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এরপরে যখনই তার 4-5 বছর পরে, আমি ক্লাস 5-এ থাকতে অ্যাওয়ার্ডটা পাই, তো 7-8-এ ওঠার পর থেকে কিন্তু যে নায়িকা হওয়ার অফার আসা শুরু হয়। তো তখন মনে হতো যে হয়তো আমার ডেস্টিনি এটাই, যে একটা সময় হয়তো আমি আব্বু যেহেতু আমাকে অভিনয় করতে দিয়েছে ছোটবেলায়, তার মানে এখনো দিবে। বাট আব্বু যে হঠাৎ করে আমাকে আটকে ফেলবে সেটা কিন্তু আমি বুঝিনি। আর গান শিখতাম তারও অনেক আগে থেকে, একেবারে আরো ছোটবেলা থেকে। তো তখন আমার কাছে মনে হলো যে প্রফেশনালি যেহেতু আমি মিডিয়াতে কাজ করতে পারছি না, আমি গানটাই আমার মতো করে গাই, এবং সে আমার মতো করে গাইতে গিয়ে শখে শখে এখানে একটা রেডিওতে, একটা টেলিভিশনে, আচ্ছা দেখি তো একটু অডিশন দিই, পাশ করি কিনা, পাশ করে গেলাম একবারে। ওগুলো করতে করতে কিন্তু হঠাৎ করে আমি দেখলাম যে এটা ডেস্টিনি ছিল, বেছে নেওয়ার কিছু ছিল না। আমি কিন্তু গানকে ধারণ করেছি, কিন্তু প্রফেশনালি গানকে আমি গ্রহণ করিনি, গান গান আপনাকে গ্রহণ করেছে। হ্যাঁ। এখন পর্যন্ত তো আপনি অসংখ্য স্টেজ শো করেছেন, অনেক দেশে গিয়েছেন। এখনো কি মনে হয় যে অমুক শোটা মনে হয় অমুক দেশে অমুক একটা শো করতে পারলে আমার আরেকটু ভালো লাগতো? এরকম এখন আর মনে হয় না, কারণ আসলে মোটামুটি সবই কভার করা হয়ে গিয়েছে। আর আল্লাহর অশেষ রহমত যে আমাকে অডিয়েন্স বলি বা অর্গানাইজার বলি, বা যারা শো অ্যারেঞ্জার বলি, আমাকে রিপিট করেন। হ্যাঁ, এমনও হয়েছে আমি একই মঞ্চে একই দেশে 3 মাসের ব্যবধানে গিয়েছি, 6 মাসের ব্যবধানে গিয়েছি। তো এটা দর্শকের ভালোবাসা, আল্লাহর রহমত অবশ্যই। আর আমি চেষ্টা করি যে আমার পার্টটা খুব সুন্দরভাবে করতে। তো যেটা হয় এই কারণে যে আমার চাওয়ার আগে পাওয়া হয়ে যায়, এই কারণে ওই ব্যাপারগুলো কাজ করে না। বাবার জন্য
অভিনয়কে ক্যারিয়ার হিসেবে আপনার নেওয়া হয়নি, এখন কি আসলে বাবাকে মনে হয় যে ইস, বাবা যদি তখন বাধা না দিত হয়তো বা অভিনয় আমি এরকমই শাইন করতে পারতাম? আমার কাছে মনে হয় যে আমার বাবা যে ডিসিশন আমার জন্য নিয়েছিলেন সেটা একদম কারেক্ট ছিল। অভিনয় যেমন আপনার রক্তে আছে, গানও কিন্তু আপনার রক্তে আছে। অবশ্যই, একেবারে একদম জেনেটিক্যালি আপনি এই প্রতিভাগুলো পেয়েছেন এবং অবশ্যই নিজে সেটা চর্চা করেছি, বাট এটার জন্য আমি নিজেকে খুব একটা ক্রেডিট দেই না আসলে কখনো। কারণ হচ্ছে যে এটা জেনেটিক্যালি পেয়েছি, আমার বাসার পরিবেশ সেটা ছিল, আমার বাবা মা আমাকে সেভাবে তৈরি করেছেন। আমি ভীষণভাবে ব্লেসড আল্লাহর তরফ থেকে। তো সব মিলে আমার ক্রেডিট এখানে খুবই সামান্য, এটা এমনি হয়ে গিয়েছে। আমি মিডিয়া মানে কালচারাল লাইনে আমি যেখানেই কাজ করতাম আমি হয়তো আমার জন্য একটা ভালো জায়গা ক্রিয়েট করে নিতাম। আরেকটু যদি স্পেসিফিক্যালি জানতে চাই যে মিডিয়াতে যেহেতু আপনি ছোটবেলা থেকে মিডিয়ার কালচার দেখেছেন, আপনি ওরকম একটা পরিবেশ পেয়েছেন, কি মনে হয় আপনার মিডিয়াতে কি আসলে মানুষের বন্ধু হয়, সত্যিকারের বন্ধু পাওয়া যায় বা ওয়েল উইশার থাকে, নাকি অলওয়েজ একটা কম্পিটিশন থাকে বা একটা মুখোশ থাকে যে সামনে বলছি যে আমি চাই ভালো করুক বাট মনে মনে আসলে চাচ্ছি না, অ্যাওয়ার্ডটা পেলে মনে কষ্ট লাগছে, এরকম কি হয় আপনার সাথে? খুব স্বাভাবিক আমার কাছে মনে হয় এটা, যেখানে হচ্ছে এত সুনাম জড়িত, এখানে এত বিগ স্কেলে জনপ্রিয়তা জড়িত, আরো বড় আরো অনেক কিছু জড়িত, সেখানে তো বন্ধু খোঁজাটাই বোকামি। বন্ধু এখানে লাগবে কেন, তাই না? ওয়েল উইশার তো থাকে, সেটা সব প্রফেশনে, যে কোনো একটা অফিসিয়াল একটা কর্পোরেট লাইফ হোক যেখানেই হোক, ওয়েল উইশার কিন্তু একজন আরেকজনকে হেল্প করে বা ভালো চায়, সেটা থাকে। কিন্তু একটা কম্পিটিশন থাকার কথা, কম্পিটিশন থাকবে, এবং তবে সেটা যদি সুস্থ কম্পিটিশন হয় দ্যাট ইজ ভেরি গুড। সেটাতে কিন্তু আবার শিল্পীর মানে আরো ভালো কাজ করার একটা স্পৃহা থাকে, হ্যাঁ, না হলে কিন্তু এটা আসে না যে একদম আমি একা ফাঁকা মাঠে গোল করছি, ওটা তো কোনো ক্রেডিট নেই। এত এত চমৎকার গান দর্শককে উপহার দিয়েছেন, আপনার পছন্দের গান কোনটা? আমার পছন্দের অনেক গান আছে, পছন্দের গান শুধু এখন মাথায় আসছে কোনটা থাকে এই মুহূর্তে কোনটা মাথায় আছে? এই মুহূর্তে আমার নিজের গান না অন্য? আপনার নিজের গাওয়া গান। আমার নিজের গান আমি কালকে রাতেই গুনগুন করে গাইছিলাম আমার আম্মুর লেখা একটা গান, প্রণব আঙ্কেলের সুর, আমার চুরি ঝিনিক ঝিনিক। গানটা অনেক জনপ্রিয়তা পায়নি, বাট একটা মেলোডি গান, ওটা হঠাৎ করে যেহেতু কালকে গেয়েছি এই কারণে একটু মাথায় আছে। আমাদেরকে কি একটু দুটা লাইন একটু গুনগুন করতে পারেন? খুব দরকার আছে গান। এটা করলে একটা জিনিস হবে কি, যেটা মানে আপনি যেরকম লাইভ পারফরমেন্স করেন, মানে আমার নেক্সট কোশ্চেনটা এই রিলেটেড হবে আর কি। ও আচ্ছা, ঠিক এই আছে। রিলেটেড, এই জন্য লাইভ পারফরমেন্স রিলেটেড। এখন তো অটো টিউনের যুগ অ্যাকচুয়ালি। অল্প করে একটু তাহলে হ্যাঁ, শোনাই। অল্প করে আপনি যে গানটা এই মুহূর্তে আপনার মাথায় ঘুরছে আমাদেরকে যদি দুলান, যদি আমি দুলাই সেটাই গাচ্ছি যেটা গেয়েছিলাম কাল রাতে একটু। আমার চুড়ির রিনিক ঝিনিক রেশ তার কাছে লাগতো নাকি বেশ, তারে দেখার ইচ্ছে আমার হয় না আজ শেষ, ভাবতে লাগে বেশ। আমার চুড়ির রিনিক ঝিনিক রেশ তার কাছে লাগতো নাকি বেশ। ওয়াও, আমি একটা জিনিস শুধু বলবো আপু, এই যে আপনাকে লাইভ পারফর্ম করতে দেখি, আপনার রেকর্ডিংও আমরা শুনি, এই যে আজকে আমি কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া আপনি খালি গলায় গেলেন গানটা, মানে তারতম্য কিন্তু পেলাম না। কিন্তু আপনি নিজেও জানেন, আমরাও দেখি এখন অটোটিউনের এই যুগে আসলে লাইভ পারফরমেন্সে আসলে ভালো করতে হলে কোন জিনিসটা সবচেয়ে বেশি জরুরি আপনি মনে করেন? এখন আমার হয়তো তারতম্য তেমন পাওয়া যায়নি, বা রেকর্ডিংয়ে কিন্তু কারেকশন হয়, সবসময় হয়। অটোটিউন মাত্রাতিরিক্ত ব্যবহার করলে খুবই বাজে শোনায়, তার চেয়ে বরঞ্চ ম্যানুয়ালি যদি ছোটোখাটো জায়গা কারেকশন, কখনো এরকম হয় যে একটা লাইন এত সুন্দর এক্সপ্রেশন হয়েছে, একটা জায়গায় একটু সরে গেছে, তখন এক্সপ্রেশনটার জন্য ওটাকে কারেকশন করে ওই লাইনটাই রেখে দিতে ইচ্ছা হয়। শিল্পীও বলে বা সুরকারও হয়তো চায় যে না, এক্সপ্রেশনটা দুর্দান্ত ছিল, এটা এভাবেই রেখে দেই। সেগুলো ছোটোখাটো ব্যাপার আছে, কিন্তু অবশ্যই সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা, এটার কোনো শেখার শেষ নাই।
শিখে কেউ আজ পর্যন্ত বলতে পারবে না আমি একদম কোর্সটা কমপ্লিট করেছি, এটার কোনো শেষ নাই। একমাত্র একটাই উপায় সুন্দর গাওয়ার, যে চর্চা করা, আর হচ্ছে খুব ছোটবেলা থেকে শেখা। এখন যে গানের ট্রেন্ড চলছে, আপনি নিজেও জানেন, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি, এইটাকে আপনি কিভাবে দেখেন? আমি মানসিকভাবে খুব মডার্ন একটা মানুষ, তো যখনই নতুন কিছু হয় আমি সেটা খুব পজিটিভলি গ্রহণ করি। আমি সেটা নিজে করব কিনা সেটা ইজ এ ডিফারেন্ট থিং, কারণ আমি এমন কিছু করব না যেটা আমার সাথে যাচ্ছে না বা আমি খুব ভালো পারছি না, সেটা আমি করব না। তো গ্রহণ নিজে না করা আর অ্যাপ্রিসিয়েট করা, দুইটা তো দুই জিনিস। সো আই অ্যাপ্রিসিয়েট, আমার কাছে ভালো লাগে যতক্ষণ একটা গান খুব বেশি আমি বলবো যে শ্রুতিকটু না হচ্ছে, বা কোনো একটা ভিডিও খুব দৃষ্টিকটু না হচ্ছে, বা যে ওরকম না হওয়া পর্যন্ত আমার কাছে কোনো কিছু খারাপ লাগে না, আমার কাছে ভালো লাগে, আই এনজয়। এই সোশ্যাল মিডিয়ার যুগে একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় চাপ কি, বা আদৌ কোনো চাপ আছে কিনা? অনেক বড় একটা চাপ হচ্ছে মিউজিক ভিডিও ছাড়া গান কেউ দেখছে না, শুনছে না, খুব কম, খুবই কম, মানে খুবই ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় এই মিউজিক ভিডিওর ব্যাপারটা অনেক ডিফিকাল্ট, এবং শিল্পীকে বা তার জনপ্রিয়তাকে ভিউয়ের মাপকাঠিতে মাপাটা ভীষণ অন্যায়। একজন শিল্পীকে ভিউ দিয়ে পরিমাপ করা এটি আসলে অন্যায়, কিন্তু এখন কিন্তু সেটাই হচ্ছে, যার গানের ভিউ যত তাকে তত ফেমাস মনে করা হচ্ছে। কিন্তু তিনি কত বছর ধরে যে গান করছেন, বা তার গানের পিছনে সঙ্গীতাঙ্গনের পেছনে যে কতটা কন্ট্রিবিউশন, সেটা আসলে সেভাবে বিবেচনা করা হচ্ছে না। এই মুহূর্তে আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে কিংবা আমাদের সোসাইটির পক্ষ থেকে আপনার কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা কখন নাই হয়ে যাবে আমরা কেউ জানি না, এসে পরে কোন ট্রেন্ড আসবে সেটাও জানি না। যেভাবে এআই এর মানে একটা দৌরাত্ম দেখতে পাচ্ছি চারদিকে, তো আমার কাছে মনে হয় যে একটু সহযোগিতাপূর্ণ মনোভাব থাকলে, আমাদের ক্যাসেট কোম্পানিগুলো যদি আবার নতুন করে শুরু করে, আমার ধারণা মানুষ ক্যাসেট কিনবে, এটা আমার বিশ্বাস। ক্যাসেট মানে সিডি মানুষ কিনবে মানে অবশ্যই কিনবে। আচ্ছা, আমরা এই যে গানের কথা বলছিলাম, গানের সঙ্গে তো আসলে জনপ্রিয়তা শব্দটা অটো চলে আসে। কখনো কি মনে হয়েছে আপনার যে এতটা জনপ্রিয় হওয়ার কারণে আপনি স্বাধীনতা হারিয়েছেন বা ব্যক্তি স্বাধীনতা হারিয়েছেন? কিছু তো হারাতে হবেই, ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস, কিন্তু অতটাও না যতটা মানুষ ভাবে। অনেকেই অনেক সময় আমাকে বলে যে কোনো ফ্রেন্ড বা কোনো আত্মীয়, হয় তোমাকে খুব ইচ্ছা আছে ওখানে একটু নিয়ে খাও, বাট তুমি তো যেতে পারবা না, তুমি গেলে তো সমস্যা হবে। তখন আমি বলি না, কোনো সমস্যা হবে না। বলে না লোকজন আসবে, ছবি তুলবে। ছবি তুলবে। আপনি কি জানেন যে আমাদের এই স্টার নিউজে আপনার একটা হিউজ ফ্যান বেজ আছে? ওকে, হ্যাঁ, একটু দেখে আসি, চলুন। আচ্ছা, আখি আলমগীর, দ্য শিল্পী আখি আলমগীর, হ্যাঁ ভালো লাগে। আখি আলমগীরকে অবশ্যই ভালো লাগে, তার গান শুনি, দেখি, বিশেষ করে মিউজিক ভিডিওগুলো, এবং তাকে অনেক বলা যায় যে মডার্ন যেই তারকা তাদের মধ্যে অন্যতম। ভালো লাগে। আখি আলমগীরকে আমার অনেক সুইট লাগে। তার গানের মধ্যে আছে চাঁদ বালিকা, জল পরে পাতা নড়ে, এইগুলো খুব ভালো হিট হয়েছিল। আমি আসলে তার গান ছোটোবেলায় শুনতাম একদম, এখন তেমন শোনা হয় না। অবশ্যই ভালো লাগতো। আমার একজন প্রিয় অভিনেতা, তার বাবা, তার মেয়ের সাথে দেখা হলে অবশ্যই আমার ভালো লাগতো, এবং গানের শিল্পী হিসেবে সে অনেক জনপ্রিয়। কিছু কিছু গান শোনা হয়েছিল, এবং ছোটোবেলায় বিটিভিতে ঈদ আনন্দ মেলা এবং অনেক ফাংশনে তার গান আমার শোনা হয়েছে। তার ভালো লাগার কারণটা হয়তো তার গান না, আমার জন্য একটু ডিফারেন্ট। আমি মূলত তার শাড়ির ফ্যান, তার জামদানি শাড়ি প্লাস হচ্ছে তার লুক, যেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখি, আমি তার লুকের ফ্যান আসলে। শি ইজ আ নাইস পারসন অ্যান্ড সে এরকম থাকুক, হাসি খুশি অলওয়েজ। দেখা হলে ভালো লাগতো। আমি তার কাছ থেকে জানতে চাইতাম আসলে সে তার শাড়িগুলো কিভাবে সংরক্ষণ করে, বা এই শাড়িগুলো কখনো সে তার ফ্যান বেস কাউকে দিবে কিনা। তার সাথে দেখা করলে আমার অবশ্যই ভালো লাগবে, এবং তাকে মেবি আমি রিকোয়েস্ট করতাম আমার সাথে একটু গান গাওয়ার জন্য। তার জন্য বার্তা এটাই থাকবে যে আপনি নতুন নতুন শাড়ি পরুন, বাংলাদেশের শিল্প যেহেতু জামদানি, আপনি সেটাকেও তুলে ধরুন, এবং আমরা আপনাকে আর একটু দেখতে চাই। কি মজা তোমাদের। ওকে, আমাদের অফিসের
কি মজা, দেখেছো শাড়ি, ঘুরে ফিরে শাড়ি। এটার মানে হচ্ছে যে একজন শিল্পীকে কিভাবে কতভাবে মানুষজন ফলো করে, তার অ্যাটায়ার থেকে শুরু করে গায়কী থেকে শুরু করে সব কিছু যেভাবে ফলো করে, আমরা কিন্তু এটার এক্সাম্পল হিসেবে আপনাকেই আসলে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। আচ্ছা, এখন একটু ছোট্ট র্যাপিড ফায়ারের মতো কিছু কোয়েশ্চেন করবো, আপনাকে কোনো চিন্তা না করে অ্যান্সার দিতে হবে, একদম কোয়েশ্চেন শোনার সাথে সাথে অ্যান্সার দিতে হবে। আচ্ছা, গান রেকর্ডিংয়ের সময় সবচেয়ে বেশি কয়বার কোন লাইনটা ভুল করেছেন জীবনে? এখন তো মনে পড়ছে না। ভুল তো হয়েছে অনেক। ওকে। আচ্ছা, স্টেজে ওঠার আগে সবচেয়ে বেশি কোন জিনিসটা আপনি খোঁজেন? পানি, নাকি হচ্ছে অন্য কোনো মেকআপ আইটেমস, নাকি চিন্তা করেন যে একটা সেলফি তুলবেন আর ইয়ে করবেন, দোয়া মনে মনে দোয়া কোনটা করবেন? খুঁজি? আমার পার্সোনাল ক্যামেরা। আচ্ছা, যদি একদিনের জন্য আপনি অন্য কোনো ক্যারিয়ারে যেতে চান, আমরা জানি অভিনয়ের প্রতি আপনার একটা আসক্তি ছিল, কিন্তু এছাড়া অন্য কোনো ক্যারিয়ারে যদি আপনি সুইচ করতে চান, সেটা কি হবে? এই মুহূর্তে আমি একদিনের জন্য প্রধানমন্ত্রী হতে চাই। ওকে। আপনার মোবাইলে সবচেয়ে বেশি কে কল দেয়? আমার মেয়েরা। আচ্ছা, কাল থেকে ডায়েট শুরু করব, আপনি কি এরকম করেন নাকি আসলেই ডায়েট মেইনটেইন করেন অলওয়েজ? না, কাল শুরু হবে। ওকে। কোনো এক কাল শুরু হবে। কোন শব্দটা শুনলে আপনার মুহূর্তেই মেজাজটা গরম হয়ে যায়, রাগ উঠে যায়? মিথ্যা। ওকে। আর কেন বেশি রাগ ওঠে? মিথ্যাটা বুঝে যায়। ওকে। গান গাওয়ার সময় কোনো লিরিক যদি ভুলে যান, তখন কি আপনি কোনো অভিনয় বা কোন কারিশমা করে সেটা ওভারকাম করেন? ও, এটা অনেক কারিশমা আছে। অনেক কারিশমা আছে। আর শুধু লিরিক ভুলি না, আমি ইদানিং আফটার কোভিড আমি সুরও ভুলে যাই। আচ্ছা, যদি নিজের জীবনের উপরে কোনো সিনেমা হয় কখনো, তাহলে আপনার চরিত্রে আপনি কাকে চান? আই থিঙ্ক মেজাবিন। ওকে। কখনো কি এমন হয়েছে যে ভুল করে আপনি আরেকজনকে ভুল মেসেজ পাঠিয়ে দিয়েছেন? ভুল অনেক, মানুষকে ভুল মেসেজ? অনেক অনেক বিড়ম্বনা হয়েছে? অনেক। আপনার সবচেয়ে বড় ক্রিটিক কে? আব্বু। আর যদি জানতে চাই আপনি কতটা রাগী? আমি যথেষ্ট রাগী, কিন্তু আমার রাগ এখন এখন অনেক কন্ট্রোল। কিন্তু কেউ বিশ্বাস করবে না। বহিঃপ্রকাশটা নেই। আগে বহিঃপ্রকাশ হতো, এখন বহিঃপ্রকাশটা নেই। এখন আমি রাগের চেয়ে বেশি হতবাক হয়ে যাই। আর যদি নিজের কোনো অভ্যাস পরিবর্তন করতে চান, তাহলে সেই অভ্যাসটা কি হবে? আমার যে একটা খুব বাজে অভ্যাস, সেটা হচ্ছে আমি গান প্র্যাকটিস করি না। প্র্যাকটিসটা প্রতিদিন করতাম। আচ্ছা, আপনি তো আপনার ক্যারিয়ারে অসংখ্য আর্টিস্টের সঙ্গে আপনার কাজ করা হয়েছে, কাজ না করলেও আপনার একই কমিউনিটিতে বিচরণ হয়েছে। আপনি দেখেছেন এমন একজন লেট সেলিব্রিটিকে যে অলওয়েজ স্টেজে লেট করে বা রেকর্ডিংয়ে লেট করে, যে কোনো শোতে লেট করে আসে, লেট এমন একজনকে? ওয়েল, আমার মতো সময় মেনে চলা মানুষ আমি খুব কমই দেখেছি। সেই তুলনা করলে কম বেশি অনেকেই লেট করেন, তবে খুব সিনিয়র যারা, তাদেরকে আমি লেট করতে দেখিনি। ওকে। তাহলে এখন যাদেরকে কাজ করতে দেখছেন, কারোর নাম কি বলবেন? না, একদম না। আচ্ছা, আপনার দৃষ্টিতে মোস্ট ড্রামাটিক অ্যাক্টর কে? অ্যাক্টর অর আর্টিস্ট? ড্রামাটিক, এটা আসলে বলতে পারবো না। আচ্ছা, অ্যাক্টিং ইজ ড্রামাটিক সবাইকেই কম বেশি হতে হবে। আর এত যে আপনি পারফর্ম করছেন, এত যে লাইভ শো করছেন যে এমন কি কখনো হয়েছে যে রিহার্সাল ছাড়া স্টেজে উঠেছেন? আমি রিহার্সাল ছাড়াই স্টেজে উঠি, আমি লিস্ট ছাড়া স্টেজে উঠি, এবং আমি কখনো জানি না, কাউকে বলিও না, আমার মিউজিশিয়ানসরাও জানে না আমি কোন গান দিয়ে শুরু করব। আমি স্টেজে গিয়ে ডিসিশন নেই। গুগলে কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি সার্চ করেন? গুগলে তো লোকেশনই সবচেয়ে বেশি সার্চ করি, কিন্তু এর বাইরেও গুগলে আমি বেসিক্যালি যদি কখনো কোনো বিষয়ে কথা বলতে হয়, সেই সাবজেক্টটা নিয়ে একটু সার্চ করে নিই। কারণ আমি আসলে অনেক কিছুর সাথে, অনেক অর্গানাইজেশনের সাথে আমি টুকটাক নিজেকে ব্যস্ত রাখি। তো তখন সেটা কোনো সিকনেস ভিত্তিক হতে পারে। আমি একটু পশু পাখি সংক্রান্ত এই বিষয়ে, ওদের রাইটস, ওগুলো নিয়েও একটু টুকটাক কাজ করি। ওগুলোর জন্য হয়তো গুগল সার্চ দেওয়া হয়। যখন কোনো গুজব হয় কিংবা কোনো অপপ্রচার হয়, সেগুলো আপনি কিভাবে, বা ক্রিটিসিজম হলে তখন আপনি সেগুলো কিভাবে সামাল দেন? আমি মনে করি যার নাম আছে তার বদনামও আছে। নামের অপর পৃষ্ঠাতেই বদনাম, এটা জেনেই কাউকে কাজ করতে আসতে হবে। আর
সময়ের সাথে সাথে মানুষ এটাকে হ্যান্ডেল করে ডিফারেন্টলি। আমি একটা সময় খুবই হার্ট হতাম, এখন আমার কাছে এগুলো খুবই ফানি। লাস্টলি আপনার কাছে জানতে চাই যে নতুন প্রজন্মের কাছে যদি আপনার কোনো পরামর্শ থাকে গান বিষয়ে, আপনি তাহলে তাদের জন্য কোনো মেসেজ থাকলে সেটি কি হবে? আমি নতুন প্রজন্মকে কোনো পরামর্শ দিতে চাই না আসলে, কারণ আমার কাছে মনে হয় যে আমাদের প্রজন্মের সাথে নতুন প্রজন্মর যে বড় ফারাক সেটা হচ্ছে আমরা থেকে থেকে শিখেছি, ওরা শিখেই এসেছে। অনেক মডার্ন, অবভিয়াসলি জেনারেশন পরেরটা আরও বেশি মানে অনেক বেশি আমি বলি ইনফর্মড থাকে ওরা, অ্যান্ড দেয়ার ফোকাসড, দে নো হোয়াট দে ওয়ান্ট। আমরা জানতাম না আমরা কি চাই, আমরা যা পেয়েছি তাই চেয়েছি, ব্যাপারটা এরকম। আর ওরা জানে ওরা কি চায়, ওরা অনেক ফোকাসড। তো আমার আসলে ওদের কাছে বলার কিছু নাই বা উপদেশ দেওয়ার কিছু নেই, চাওয়ার আছে যে সবাই যেন শিল্পী মাত্র বিনয়ী হতে হবে, বিনয়টা থাকতে হবে, আর একটু মানে চারদিকে কি হচ্ছে সেটা না দেখে আমি কি করছি এটাতে ফোকাসটা থাকতে হবে সব সময়। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। তবে শেষটা শেষ হবে না যদি না আপনার একটু একটু গান শুনি। আমি সেটা বুঝতে পারছিলাম। আপনার গান শুনবো আমরা, আপনার গান শুনতে শুনতে অ্যাকচুয়ালি বাড়ি যাব আমরা। তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায়টা নিয়ে নেই। দর্শক, এই ছিল আমাদের আজকের মেরিল সিরাম সোপবার নিবেদিত স্টার এন্টারটেইনমেন্ট স্পেশালে, এবং আজকে পুরোটা সময় আমরা আঁখি আলমগীরের সঙ্গে আড্ডা দিয়েছি, আমরা তার সম্পর্কে জেনেছি, আপনাদেরকেও জানিয়েছি। এবার আমরা আঁখি আলমগীরের কণ্ঠে একটা গান শুনতে শুনতে বাড়ি যাব। চাঁদ বালিকায় আমি চাঁদের পরি, নীল জোছনার গায়ে নীলাম্বরী, সুখের বৃষ্টিতে ভেজাবো তোমায়, প্রতিটি ক্ষণ তুমি দিও গো আমায়, এক মুঠো ভালোবাসা দেব গো তোমায়, চাঁদ বালিকায় আমি চাঁদের পরি, নীল জোছনার গায়ে নীলাম্বরী।